তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। তোমরা জানো এখান থেকে তোমাদের 20 নম্বরের প্রশ্ন আসবে, 10 নম্বরের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে উত্তর করতে হবে, 10 নম্বরে হচ্ছে 150 শব্দের মধ্যে এবং 20 নম্বরের প্রশ্নগুলো 500 শব্দের মধ্যে উত্তর করতে হবে। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং 5 নম্বরের প্রশ্ন 3টে লিখতে হয়, 20 নম্বরের প্রশ্ন 2টো, 10 নম্বরের প্রশ্ন 2টো, এই হচ্ছে। এবারে আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, যেটা 20 নম্বরে তোমাদের পরীক্ষায় আসতে পারে, প্রশ্নটা কি? রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা অলরেডি তোমাদের 2023 সালে একবার এসে গিয়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তর লিখবে দেখে নাও। প্রথমেই দেখো ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্রের প্রকৃতি, কার্যাবলী ও ব্যক্তির সাথে তার সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় ও প্রভাবশালী তত্ত্বগুলির মধ্যে অন্যতম হল উদারনীতিবাদ। মূলত সপ্তদশ শতাব্দীতে ইউরোপে সামন্ততন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র এবং চার্চের আধিপত্যের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষা কবচ হিসাবে এই মতবাদের জন্ম হয়। উদারনীতিবাদ রাষ্ট্রকে কোনো ঐশ্বরিক প্রতিষ্ঠান না ভেবে একটি মানবসৃষ্ট প্রতিষ্ঠান বলে মনে করে, যার মূল লক্ষ্য হল ব্যক্তির অধিকার ও স্বাধীনতা রক্ষা করা। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন লক তার তত্ত্বে স্পষ্টভাবে বলেছেন, মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষার জন্যই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। সময়ের সাথে সাথে সমাজ, অর্থনীতি ও রাজনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উদারনীতিবাদের ধারণারও ব্যাপক পরিবর্তন ও বিবর্তন এসেছে। এবার উদারনীতিবাদের ধারণা, রাষ্ট্রের ক্ষমতা কতটা প্রসারিত হবে এবং ব্যক্তির স্বাধীনতা কতটুকু থাকবে, তার ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞানীরা উদারনীতিবাদকে মূলত 3টি পর্যায়ে ভাগ করে আলোচনা করেন। নিচে পর্যায়গুলি আলোচনা করা হলো। প্রথমেই হচ্ছে দেখো সাবেকি উদারনীতিবাদ। এখানে কি বলা হচ্ছে? অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে গড়ে ওঠা এই তত্ত্বটিকে নেতিবাচক উদারনীতিবাদ বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদও বলা হয়। জন লক, অ্যাডাম স্মিথ, জেরেমি বেনথাম, হারবার্ট স্পেন্সার প্রমুখ হলেন এই মতবাদের প্রধান প্রবক্তা। সাবেকি উদারনীতিবাদ মনে করে যে রাষ্ট্র হলো একটি প্রয়োজনীয় আপদ, আর এই তত্ত্বে ব্যক্তির জন্মগত স্বাধীনতার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতির জোরালো সমর্থন করা হয়েছে। আর এই মতবাদ অনুযায়ী রাষ্ট্রের কাজ হবে অত্যন্ত সীমিত, মূলত বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সম্পত্তির অধিকার রক্ষা করা এবং চুক্তি বলবৎ করার মাধ্যমেই রাষ্ট্রের কাজ সীমাবদ্ধ থাকা উচিত। রাষ্ট্র কোনোভাবেই ব্যক্তির স্বাধীন অর্থনৈতিক উদ্যোগ বা সামাজিক জীবনে অহেতুক হস্তক্ষেপ করবে না। তারপর হচ্ছে কি আধুনিক উদারনীতিবাদ। এখানে কি বলা হচ্ছে? ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর শুরুতে সাবেকি উদারনীতিবাদের চরম ত্রুটিগুলি সংশোধন করে আধুনিক বা ইতিবাচক উদারনীতিবাদের জন্ম হয়। টি.এইচ. গ্রিন, হ্যারল্ড ল্যাস্কি, তারপরে দেখো হবস হাউস, তারপরে জে.এম. কেইন্স প্রমুখ হলেন এর প্রবক্তা। অবাধ পুঁজিবাদের ফলে সমাজে সৃষ্টি তীব্র বৈষম্য, বেকারত্ব, দারিদ্র্য দূর করার জন্য এই তত্ত্বে রাষ্ট্রের ইতিবাচক হস্তক্ষেপের দাবি জানানো হয়। এখানে রাষ্ট্রকে প্রয়োজনীয় আপদ না ভেবে একটি কল্যাণকামী প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী টি.এইচ. গ্রিন রাষ্ট্রের ইতিবাচক ভূমিকার কথা বলতে গিয়ে বলেছেন, রাষ্ট্রের প্রধান কাজ হলো মানুষের উত্তম জীবনযাপনের পথে বাধাসমূহকে বাধা দেওয়া, অর্থাৎ কেবল পুলিশি কাজ নয়, শিক্ষা, জনস্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যূনতম মজুরি এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলিও নিশ্চিত করা আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তারপরে হচ্ছে নয়া উদারনীতিবাদ। এখানে কি বলা হচ্ছে দেখো, নয়া উদারনীতিবাদে বিংশ শতাব্দীর 70-এর দশকে কল্যাণকামী রাষ্ট্রের অতিরিক্ত খরচের কারণে যে বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি দেখা দেয়,
তার প্রতিক্রিয়া হিসাবে নয়া উদারনীতিবাদের উদ্ভব ঘটে। তো এখানে কি বলা হচ্ছে দেখো, F.A. হায়েক, মিল্টন ফ্রিডম্যান, রবার্ট নজিক প্রমুখ হলেন এই তত্ত্বের প্রবক্তা। এই মতবাদ পুনরায় সাবেকি উদারনীতিবাদের অবাধ বাজারের ধারণা ফিরে যেতে চায়। অর্থাৎ সাবেকি উদারনীতিবাদে যেমন স্বাধীনতা বেশি ছিল, রাষ্ট্রের একদম কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সেটা চাইছে আবার, তবে তা আধুনিক বিশ্বায়নের প্রেক্ষাপটে। নয়া উদারনীতিবাদীরা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস, বেসরকারীকরণ এবং মুক্ত বাজার অর্থনীতির ওপরে জোর দেন। তাদের মতে কল্যাণকামী কাজের নামে রাষ্ট্রের মাত্রাতিরিক্ত কর আদায় এবং অর্থনীতিতে হস্তক্ষেপ ব্যক্তি স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে এবং বাজারের স্বাভাবিক দক্ষতাকে নষ্ট করে। এবার কি বলা হচ্ছে দেখো, সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, প্রথমত বলা হচ্ছে মার্ক্সবাদীদের মতে উদারনীতিবাদ আসলে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটি হাতিয়ার মাত্র। এটি কেবল সমাজের বিত্তবান শ্রেণীর ব্যক্তিগত সম্পত্তি ও স্বার্থ রক্ষা করে এবং সাধারণ শ্রমজীবী মানুষকে প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক মুক্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ। দ্বিতীয় বলা হচ্ছে যে আধুনিক উদারনীতিবাদে কল্যাণকামী রাষ্ট্রের ধারণা আসলে পুঁজিবাদের অন্তর্নিহিত ত্রুটি ও শোষণকে ঢেকে রাখার একটি চতুরার্যপূর্ণ কৌশল মাত্র। এটি সমাজে কিছু সংস্কার করলেও পুঁজিপতিদের শ্রেণী শোষণ সম্পূর্ণরূপে দূর করতে পারে না। আর তৃতীয় হচ্ছে নয়া উদারনীতিবাদীদের বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি বর্তমান বিশ্বে অর্থনৈতিক বৈষম্যকে চরম আকার ধারণ করতে সাহায্য করে। এর ফলে তৃতীয় বিশ্বের দারিদ্র প্রান্তিক মানুষ রাষ্ট্রের ন্যূনতম সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে। এবার উপসংহারটা তোমরা দেখে নাও। উপসংহারটার আমি আলোচনা করছি না, উপসংহারটা তোমরা একটু দেখে নেবে। পরে আরও দুটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব, যেগুলো তোমাদের 5 বা 10 নম্বরে পরীক্ষায় আসতে পারে। এই দুটো প্রশ্নের উত্তর এবারে বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে এবং তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে প্রথম প্রশ্ন থাকছে 5 বা 10 নম্বরের ক্ষেত্রে রাষ্ট্র ও জাতির পার্থক্য, বা ঘুরিয়ে আসতে পারে জাতি রাষ্ট্রের পার্থক্য আলোচনা করো। প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্র এবং জাতি দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা হলেও এদের মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য রয়েছে। প্রথমত, রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন যার প্রধান 4টি উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টির সরকার আর সার্বভৌমিকতা। অন্যদিকে জাতি বলতে বোঝায় এমন এক জনসমাজকে যারা ঐতিহাসিক, ভাষাগত, ধর্মীয়, সাংস্কৃতিক কারণে ঐক্যবদ্ধ এবং যাদের মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক বন্ধন রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের ভিত্তি হলো রাজনৈতিক ও আইনগত, কিন্তু জাতির ভিত্তি হলো মূলত মানসিক ও আবেগগত। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমিকতা বা চরম ক্ষমতা থাকা বাধ্যতামূলক, কারণ সার্বভৌম ক্ষমতা ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। কিন্তু একটি জাতির নিজস্ব রাষ্ট্র বা সার্বভৌমিকতা নাও থাকতে পারে। পরাধীন অবস্থায় থেকেও একটি জাতি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম। তৃতীয়ত, রাষ্ট্র নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কল্পনা করা যায় না, কিন্তু একটি জাতির মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকতে পারে। চতুর্থ হচ্ছে রাষ্ট্রের সদস্যপদ বা নাগরিকত্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং একজন ব্যক্তি সাধারণত একটি রাষ্ট্রের নাগরিক হতে পারে, কিন্তু জাতির সদস্যপদ জন্মসূত্র ও মানসিক ঐক্যের ওপর নির্ভরশীল। পরিশেষে বলা যায় জাতি হলো রাষ্ট্র গঠনের পূর্বশর্ত, কারণ একটি ঐক্যবদ্ধ জাতি নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি তোলে এবং এভাবেই জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। তারপর দ্বিতীয় প্রশ্ন, 5 আর 10 নম্বরের দ্বিতীয় যে প্রশ্নটা আছে দেখো, এটাও 24-এ এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনৈতিক ব্যবস্থায় কর্তৃত্বের ভিত্তি হিসাবে বৈধতার গুরুত্ব আলোচনা করো। অ্যান্সারটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে কর্তৃত্বের ওপর, আর কর্তৃত্বের মূল ভিত্তি হলো বৈধতা। ক্ষমতা যখন জনগণের দ্বারা ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য বলে স্বীকৃতি পায়, তখনই তা কর্তৃত্বে পরিণত হয়।
রাজনৈতিক ব্যবস্থায় বৈধতার গুরুত্ব অপরিসীম। প্রথমত হচ্ছে বৈধতা কোনো সরকারের শাসন ক্ষমতাকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলে। শাসক যখন জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে দেশ পরিচালনা করে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে। দ্বিতীয়ত হচ্ছে বৈধতা ছাড়া কোনো রাজনৈতিক ব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। শুধুমাত্র শক্তি বা জোর জুলুম প্রয়োগ করে বেশি দিন শাসনকার্য চালানো সম্ভব নয়। জনগণের সমর্থন বা বৈধতা হারালে স্বৈরাচারী সরকারের পতন অবশ্যম্ভাবী। তৃতীয় হচ্ছে একটি বৈধ রাজনৈতিক ব্যবস্থায় আইন অমান্য বা বিদ্রোহের সম্ভাবনা অনেক কম থাকে। সরকার যেহেতু জনগণের কাছে দায়বদ্ধ থাকে, তাই নীতি নির্ধারণ ও রূপায়ণের সুবিধা হয়। চতুর্থ, বৈধতা রাজনৈতিক ব্যবস্থার একটি নৈতিক ভিত্তি প্রদান করে। শাসকের আদেশ মান্য করাকে জনগণ তাদের কর্তব্য বলে মনে করে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের মাধ্যমে সরকার এই বৈধতা অর্জন করে থাকে। পরিশেষে বলা যায়, বৈধতা হলো সেই অদৃশ্য শক্তি যা ক্ষমতার নগ্ন রূপকে ঢেকে তাকে একটি সম্মানজনক ও স্থায়ী কর্তৃত্বে রূপান্তরিত করে রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর।